প্রিয় ছাত্রছাত্রী, আমরা অনেকদিন পরে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বৈশ্বিক যে সমস্যা, সেই সমস্যার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান তথা তোমাদের আমাদের কলেজ বন্ধ থাকায় আজকে আমরা বিকল্প উপায় হিসেবে অনলাইনে ভার্চুয়াল ক্লাস নেওয়া আরম্ভ করেছি। অনেক শিক্ষক নিচ্ছেন, আমরা নিচ্ছি আজকে। আর দ্বাদশ শ্রেণী তোমাদের যে সমাজকর্ম দ্বিতীয় পত্র, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় পত্রের আমরা ফার্স্ট চ্যাপ্টারটি তোমাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়টি আমরা শুরু করব এবং পর্যায়ক্রমে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব নিশ্চয়ই। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সমাজকর্ম যে শাখা, আর সেই শাখাগুলোর সঙ্গে আমাদের যে পরিচয় এবং শাখাগুলোর সঙ্গে মানবিক সমস্যার যে সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে আলোচনা করে থাকব। তো সমাজকর্ম বিষয়টি সম্পর্কে আমাদের নিশ্চয়ই মনে আছে যে এটি এমন একটি প্রক্রিয়া, একটি সাহায্যকারী প্রক্রিয়া, যেটি মানুষের ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, সমষ্টিগতভাবে সমস্যার সমাধান দিয়ে থাকে এবং মানুষকে সক্ষম করে তোলার মতো করে সাহায্য দেওয়া হয়। এটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যুগ যুগ ধরে সমাজ চিন্তাবিদরা সমস্যাকে বিশ্লেষণ করে কিভাবে এই সমস্যা থেকে মানুষ রক্ষা পেতে পারে, মোকাবিলা করতে পারে, সক্ষমতা অর্জন করতে পারে, সেই চেষ্টাটি করে সফল হয়েছে আজকের এই সমাজকর্ম বিষয়টি। তো সেই সমাজকর্ম বিষয়টি বৈজ্ঞানিক উপায়ে সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে সাহায্য করতে গিয়ে প্রতিনিয়ত সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে আরও সমৃদ্ধশালী করে তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে, আর সর্বোপরি যে শিল্প বিপ্লব সাধিত হয়েছিল অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে ঊনবিংশ শতকের যে মাঝামাঝি পর্যন্ত, সেই শিল্প বিপ্লবের পরে বৈশ্বিক প্রয়োজন, বৈশ্বিক সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই প্রেক্ষিতে মানুষের চাহিদা বাড়ে, মানুষের প্রয়োজন বৃদ্ধি পায়, মানুষের সংখ্যা বৃদ্ধি পায় এবং বর্তমান বিশ্বে মানুষ নানাবিধ বৈশ্বিক সমস্যায় আক্রান্ত। এই সমস্যাগুলোকে কিভাবে মানুষ মোকাবেলা করবে, এই মোকাবেলা করার প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম নিজেকে পর্যায়ক্রমে আরও সমৃদ্ধশালী করে তুলছে। তো সেই ধারাবাহিকতায় সমাজকর্মের শাখা সম্পর্কে বিভিন্ন সমাজকর্মীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরন বা শাখা উল্লেখ করেছেন। আমরা সাধারণভাবে সমাজকর্মের প্রচলিত যে শাখাগুলো, সেই শাখাগুলো ব্ল্যাকবোর্ডে উল্লেখ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে রয়েছে চিকিৎসা সমাজকর্ম। এই চিকিৎসা সমাজকর্মের পরিচিতি এবং সেই সাথে মানবিক সমস্যার সাথে এর কী সম্পর্ক, সে বিষয়টি আমরা একটু দেখে নিই। আমরা জানি মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, ক্লিনিকে যায়, সেখানে নার্স, টেকনিশিয়ান, ডাক্তার তারা চিকিৎসা প্রদান করেন। কিন্তু এই চিকিৎসা কার্যক্রমটি রোগের যে উৎস, রোগের যে কারণ, রোগের যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যে অবস্থান, সেই সব কিন্তু বিবেচনা করার সুযোগ সবসময় হয়ে ওঠে না। সাধারণ যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থায় এটি দেখার সময় বা সুযোগ বা সেই উপায় প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অনুপস্থিত। বিধায় সমাজকর্ম চিকিৎসা সমাজকর্মীদের তৈরি করেছে, চিকিৎসা সমাজকর্ম নামে এর প্রধান শাখা গড়ে তুলেছে, যেটির কাজ হচ্ছে একজন রোগীকে তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান, সেটা নিরসন করতে সহায়তা করবে। সে ব্যক্তিগতভাবে সহায়তা করবে, তাকে তার পারিবারিকভাবে সহায়তা করা হবে। অর্থাৎ মোদ্দা কথায় বলা যেতে পারে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান তাদের চিকিৎসার সমন্বয় সাধন করবে চিকিৎসা সমাজকর্মীরা। চিকিৎসা সমাজকর্ম এটি অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয়।
যেহেতু মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, তাকে সে অনুযায়ী চিকিৎসা পেতে হবে, উপযুক্ত জায়গায় যেতে হবে, উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে। এই চিকিৎসা ব্যবস্থা থেকে অধিকতর ফলপ্রসূ কার্যকর করার জন্য কিন্তু চিকিৎসা সমাজকর্মীর দায়িত্ব অপরিহার্য এবং এটি একটি মানবিক বিষয়। চিকিৎসা বিষয়টি একটি মানবিক বিষয়। অসুস্থ ব্যক্তি মানবিক সমস্যাটি মোকাবেলা করার জন্য যেন সমাজকর্মীরা তার পাশে দাঁড়ায়। প্রয়োজনে অসুস্থ ব্যক্তির চিকিৎসা সুস্থতা পরবর্তী সময়ে তাকে ফলো আপ করা বা তাকে প্রয়োজনে পুনর্বাসন করা, এটিও সমাজকর্মীর দায়িত্ব তথা চিকিৎসা সমাজকর্মের যে শাখা, সেই শাখাটিতে এই দায়িত্বটি পালন করা হয়। এরপরে আমরা দেখি ক্লিনিক্যাল সমাজকর্ম। এটিও মনে হবে চিকিৎসার সঙ্গেই সম্পর্কিত। প্রকৃতপক্ষে বৈশ্বিক সমস্যা মানুষের এত বেশি সৃষ্টি হয়েছে বর্তমানে তথা শিল্প বিপ্লবের পর থেকেই মানুষের মধ্যে নানান কারণে বিপর্যয় নেমে আসে। বিভিন্নভাবে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে। প্রিয়জনের মৃত্যু হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, শারীরিক অক্ষমতা হতে পারে, সামাজিক অসামঞ্জস্যতা হতে পারে। নানান কারণে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, সাম্প্রতিককালে কোভিড-19 নামক যে ভাইরাস, করোনা ভাইরাস যাকে আমরা বলছি, সারা পৃথিবীব্যাপী যে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত মৃত্যুবরণ করছে এবং আমাদের বাংলাদেশও তার বাইরে নয়। তো সেই সমস্যাটি বৈশ্বিক একটি সমস্যা এবং এই সমস্যায় আমরা কি লক্ষ্য করছি? মানুষ কতভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকের প্রিয়জন মারা যাচ্ছেন, মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে, অনেকে চাকরি হারাচ্ছেন, কর্মী ছাঁটাই হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেই সকল মানুষগুলোর মধ্যে যে অস্থিরতা, যে মানসিক বিপর্যস্ততা, সেটি কিন্তু এখন মারাত্মক একটি সমস্যা। এইরকম দুঃসময়ে ক্লিনিক্যাল সমাজকর্ম ওই মানুষদেরকে মানসিক সেবা প্রদান করে, বিপর্যস্ত মানুষদেরকে মনস্তাত্ত্বিকভাবে সাপোর্ট প্রদান করে। এবং আমরা এটিও জানি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের মানসিক জোরের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজকর্মীরা কিন্তু সেই দায়িত্বটি পালন করে, ক্লিনিক্যাল সমাজকর্মী যারা। সমাজকর্মের এই শাখাটি এই জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মনস্তাত্ত্বিক বিষয়, মানসিক সাপোর্ট, মানসিক সেবাদান, এটি কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে এবং মানুষকে সুস্থ রাখতে, স্বাভাবিক জীবন যাপন করতে সহায়তা করে। মানুষের যে আচরণের ত্রুটি থাকে, বিপর্যস্ত হয়ে পড়লে মানুষ তার আচরণের ভারসাম্যহীনতা হারায়। এই ত্রুটিপূর্ণ আচরণগুলোকে দূর করার জন্য ক্লিনিক্যাল সমাজকর্মীরা মানসিক সাহায্য সেবা প্রদান করে থাকে। আমরা তৃতীয়ত দেখি সাইকিয়াট্রিক এই বিষয়টিও মেডিকেলের সাথে সংশ্লিষ্ট। এটি সমাজকর্মের আলাদা একটি শাখা। আমরা জানি অনেক মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, মনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হয়। এ সময় তাদেরকে চিকিৎসালয়ে নিতে হয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়। সেই মানসিক ডাক্তারদের কাজের সমন্বয় সাধন এবং পরিবারের সাথে ডাক্তার এবং চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে একটা সমন্বয়, একটা সম্পর্ক, সহযোগিতা, সমস্যার কারণ উদ্ঘাটনে এবং তাকে পুনর্বাসনে, তার ব্যক্তিত্ব গঠনে, এসব ক্ষেত্রে সমাজকর্মের এই শাখায় সহায়তা করা হয় সাইকিয়াট্রিক সমাজকর্ম। অতঃপর আমরা দেখি যে বিদ্যালয় সমাজকর্ম এটি শিক্ষাঙ্গনের একটি বিষয়। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যে তীব্র প্রতিযোগিতা সারা পৃথিবীব্যাপী, সেটি শুধু নয়,
প্রতিযোগিতা না থাকলেও শিক্ষার্থীরা যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় তখন সেই পরিবেশটি তার কাছে নতুন। একটি নতুন পরিবেশে সে যখন পদার্পণ করে তখন তার মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যেতে পারে। খাপ খাওয়ানোর একটি বিষয়, একটা নতুন পরিবেশে একটি শিক্ষার্থী খুব তাড়াতাড়ি খাপ খাওয়াতে নিজে থেকেই পারে না। অনেকেই পারে, কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী দেখা যায় যে তারা অস্বাভাবিক আচরণ করতে পারে, ওই প্রতিষ্ঠান তার কাছে পছন্দ না হতে পারে, সেখানে সে পাঠ গ্রহণে মনোনিবেশ নাও করতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সকলের মধ্যে একটা সমন্বয় সাধনের দায়িত্ব প্রয়োজন, আর সেই দায়িত্বটি পালন করে বিদ্যালয় সমাজকর্মীরা। আমরা জানি বিগত কয়েক বছর আগে বাংলাদেশে ইভটিজিং নামক একটা সমস্যা খুব জোরালো আকার ধারণ করেছিল, এবং এই সমস্যাটিকে কিভাবে নিরসন করা যায় সেজন্য রাষ্ট্রযন্ত্র পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়ে আইন প্রণয়ন করে, শাস্তি প্রদান করে, নানান রকম উদ্যোগ গ্রহণ করে। দেখা যায় সংসদে এমপি মহোদয়দের আবেদনও উঠে শিক্ষা প্রতিষ্ঠানে সমাজকর্মী নিয়োগ করতে হবে, কেউ বলেন মনস্তাত্ত্বিক বা মানসিক ডাক্তার নিয়োগ করতে হবে, মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে, নানান প্রস্তাব উত্থাপন হয়। বিদ্যালয় সমাজকর্ম যদি চালু থাকে বা যেখানে চালু রয়েছে সেখানে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয়ে তাদেরকে মোটিভেশন দেওয়া হয়। বিদ্যালয় সমাজকর্মী তাদের সঙ্গে আলোচনা করে, সভা করে, তাদেরকে নানান বিষয় নিয়ে বোঝানো হয়, প্রভাবিত করা হয়, এবং এতে করে ইভটিজিংয়ের মতন সমস্যাটি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম থাকে। মোটের উপর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিকে সফল করার জন্য বিদ্যালয় সমাজকর্মে কাজ করা হয়। সুতরাং বিদ্যালয় সমাজকর্মটিও সমাজকর্মের একটি অন্যতম শাখা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ডে শিল্প সমাজকর্ম। শিল্প সমাজকর্ম শিল্প বিপ্লবের পর উৎপাদনের সকল ক্ষেত্রে যন্ত্র স্থাপিত হয়েছে, বৃহৎ বৃহৎ কলকারখানা সৃষ্টি হয়েছে। এই কলকারখানাগুলো পরিচালিত হয় লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক দ্বারা। সেখানে মালিক শ্রেণী রয়েছে, শ্রমিক শ্রেণী রয়েছে। শ্রমিক এবং মালিকদের আলাদা আলাদা উদ্দেশ্য। মালিকের উদ্দেশ্য মুনাফা অর্জন করা, আর শ্রমিকের উদ্দেশ্য তার কর্মসংস্থান বা বেতন বা অধিকার ভোগ করা, সুযোগ সুবিধা লাভ করা। এতে করে দেখা যায় মালিক শ্রমিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, কর্মপরিবেশ নষ্ট হয়, উৎপাদন ব্যাহত হয়, এবং অনেক সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তাই শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শিল্প সমাজকর্ম নামে একটি শাখা সৃষ্টি করে সমাজকর্মীরা। এই শাখাটিতে শিল্প সমাজকর্মীকে দায়িত্ব পালন করতে হয় যেন শ্রমিক এবং মালিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয়, শ্রমিকদের দক্ষতা যেন বৃদ্ধি পায়, তাদের কর্মনৈপুণ্যতা যেন বৃদ্ধি পায়, তারা যেন উৎপাদনে মনোনিবেশ করতে পারে, প্রতিষ্ঠানে অধিক উৎপাদন হয়, যেন অধিক মুনাফা অর্জন হয়। এতে মালিক পক্ষ সন্তুষ্ট থাকবে। অপরপক্ষে শ্রমিকদের যে অধিকার, তাদের যে বেতন ভাতা, তাদের যে বসবাসের স্থান, তাদের যে চাকরির নিরাপত্তা, তাদের যে কর্ম পরিবেশের নিরাপত্তা, সুযোগ সুবিধা, সে বিষয়গুলো শ্রমিকদের রক্ষা পায়। আধুনিক বিশ্ব যেহেতু অধিকাংশ রাষ্ট্রই হচ্ছে শিল্প নির্ভর, এই শিল্প নির্ভর বিশ্ব ব্যবস্থায় শিল্প সমাজকর্মের তাৎপর্য অনেক বেড়ে যাচ্ছে। এই মানবিক সমস্যাটির সাথে শিল্প সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এরপর আমরা লক্ষ্য করি যে প্রবীণ
সমাজকর্ম। আজকে আমরা যারা নবীন, একটি সময় আমরা প্রবীণে পরিণত হব। এই নবীন প্রবীণের যে খেলা, চলমান যে নিয়ম, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, অতঃপর তারা বৃদ্ধ প্রবীণ। আমরা কি লক্ষ্য করি, একটি সময় যৌথ পরিবার ব্যবস্থা সারা পৃথিবীব্যাপী চালু ছিল। পারিবারিকভাবে মানুষ বসবাস করতেন, পরিবারেই বড় হতেন, পরিবার থেকেই তারা কর্মসংস্থান যেতেন, আবার তারা কর্মসংস্থানের পর্যায় শেষে যখন তারা বৃদ্ধ বৃদ্ধা, যখন তারা প্রবীণ, তখন তারা আবার পরিবারের আশ্রয়েই সেবা শুশ্রূষা পেতেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন ওই পরিবারে। কিন্তু বর্তমান বিশ্বে আমরা কি লক্ষ্য করি, হাজার হাজার শ্রমিক কলকারখানায় কাজ করতে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায়, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে তারা কাজে যোগ দেন। সেখানে তারা কোনো রকমের জীবনযাপন করেন একটা ছোট জায়গায়, অর্থাৎ শহরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে। এই প্রক্রিয়াটিতে যারা প্রবীণ তারা বিপদগ্রস্ত হয়ে পড়ছে, কেননা প্রবীণদের আশ্রয়স্থল হচ্ছে এখন ওই পরিবার নয়, আশ্রয়স্থল হচ্ছে বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, যেখানে পরিবারের কেউ থাকে না, সেইখানে তাদেরকে বাকি জীবন পার করতে হয়। সেই জায়গাটিতে তারা বিষণ্ণতায় ভোগেন, হতাশায় ভোগেন, সেবা থেকে বঞ্চিত হন, তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই জায়গাটিতে সমাজকর্মীরা ওই বৃদ্ধ বৃদ্ধাদের মানসিক সহায়তা প্রদান করেন, প্রয়োজনীয় আর্থিক সহায়তা, আর্থিক ম্যানেজমেন্ট, আর্থিক সমন্বয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথভাবে ব্যবহার করতে সহায়তা করেন এবং বাকি জীবনটা যেন তারা শান্তিতে এবং অনেকটা হতাশাকে মোকাবেলা করে দূর করে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এ বিষয়ে প্রবীণ সমাজকর্মে কাজ করা হয়। প্রবীণ সমাজকর্মীরা সেই বিষয়ে ভূমিকা রাখেন। অতঃপর আমরা লক্ষ্য করি আদালত সমাজকর্ম। আমরা জানি অপরাধ করলে শাস্তি পেতে হয়, আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয়, সামাজিক নিয়মকানুন লঙ্ঘন করলে শাস্তি পেতে হয়। এই অপরাধীদেরকে, আইন লঙ্ঘনকারীদের বিচার ব্যবস্থার জন্য আদালত গড়ে উঠেছে, বিচারালয় সৃষ্টি হয়েছে। এই বিচার ব্যবস্থায় অনেক সময় লক্ষ্য করা যায় নির্দোষ ব্যক্তি শাস্তি ভোগ করছে, সাক্ষী প্রমাণের খেলা, তদন্তের সমস্যা, যে সকল উপাদানগুলো একটি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে, ত্বরান্বিত করে, সেই সকল উপাদানগুলো যদি কার্যকর হয়, সঠিকভাবে যদি পরিচালিত হয়, তাহলে কিন্তু বিচার কাজটি সুষ্ঠু হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। এজন্য আদালত সমাজকর্ম নামে সমাজকর্মের একটি শাখা গড়ে উঠেছে, যে শাখাটিতে সমাজকর্মীরা শুধুমাত্র নিরপরাধ ব্যক্তি ভেবে কাউকে নয়, দোষী নির্দোষী যতক্ষণ না বিচারের রায় হয় ততক্ষণ কাউকে নিশ্চিত করে বলা যায় না। তাই বিচারের ফলাফলের পূর্ব পর্যন্ত সকল অপরাধীদেরকে সমাজকর্মীরা সহায়তা দিতে পারেন। এক্ষেত্রে যে সকল অপরাধীরা প্রথমবারের মতো অপরাধ করেছেন বা যারা কিশোর অপরাধী, অপ্রাপ্ত বয়স্করা যে অপরাধগুলো করেছে, সেই অপরাধীদেরকে সহায়তা দেন। যারা প্রথমবার পরিস্থিতির শিকার হয়ে অপরাধ করেছেন তাদেরকে আইনি সহায়তা প্রদান করেন। যেন উদ্দেশ্যটি হচ্ছে সকল ব্যক্তি যেন নিশ্চিত ন্যায় বিচার লাভ করেন।
সুতরাং মানবিক সমস্যার সাথে আদালত সমাজকর্মের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড় যোগাযোগ রয়েছে। আমরা দেখি মিলিটারি সমাজকর্ম, সারা পৃথিবীর যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাতে মিলিটারি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অংশ। রাষ্ট্র তার সার্বভৌমত্ব রক্ষা করে মিলিটারির মাধ্যমে। এই মিলিটারিদের অনেক দুর্গম এবং অনেক কঠিন সময় পার করতে হয়। পরিবার থেকে তারা বিচ্ছিন্ন থাকে। এই মিলিটারিদের মানসিক যে প্রশান্তি, মানসিক যে সাপোর্ট, সহায়তা, পরিবারের সাথে যে সংযোগ, তাদের পারিবারিক যে নিরাপত্তা বা পারিবারিক যে প্রয়োজন, সেসব বিষয়গুলোতে তারা যেন দুশ্চিন্তাগ্রস্ত না থাকেন, এই জন্য মিলিটারি সমাজকর্মের শাখা কাজ করে থাকেন। সমাজকর্মীরা মিলিটারিদের এবং তাদের পরিবারের সদস্যদের সেবা প্রদান করে থাকেন, যেটি অত্যন্ত একটি মানবিক বিষয়। তাই আমরা বলবো যে মিলিটারি সমাজকর্মের সাথে মানবিক সমস্যার একটি নিবিড় সংশ্লিষ্টতা রয়েছে। অতঃপর আমরা দেখি আন্তর্জাতিক সমাজকর্ম নামে সমাজকর্মের একটি শাখা গড়ে উঠেছে। আন্তর্জাতিক সমাজকর্ম আমরা প্রতিনিয়ত ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় লক্ষ্য করি শরণার্থী সমস্যা, মানব পাচার সমস্যা। দরিদ্র রাষ্ট্রের নাগরিকরা ছুটে যাচ্ছে ধনাঢ্য রাষ্ট্রে, শিল্পোন্নত রাষ্ট্রে, যেখানে তারা আশ্রয় নেবে, সেখানে তারা কাজ করবে, কর্মসংস্থানের আশায় তারা ছুটে যায়, দুর্গম সাগর পাড়ি দিয়ে ছুটে যায়। অবৈধভাবে, বৈধভাবে, নানানভাবে মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাচ্ছে এবং তার ফলাফল আমরা কী লক্ষ্য করি? সেখানে আমরা লক্ষ্য করি যে যারা অবৈধভাবে বিভিন্ন চক্রের মাধ্যমে একটি রাষ্ট্রে গিয়ে পৌঁছে গেছে, সেই সকল মানুষদের জীবন কাহিনী অত্যন্ত বেদনার, অত্যন্ত করুণ। অনেক মানুষকে প্রাণ দিতে হয়, অনেক মানুষকে হত্যাও করা হয়, অনেক মানুষ অনাহারে মারা যাচ্ছে, আশ্রয়হীনভাবে মারা যাচ্ছে। সেই সকল শরণার্থীদেরকে ত্রাণ সহায়তা এবং প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে আশ্রয়ের বা তাদের সমস্যাগুলোর একটা সুষ্ঠু সমাধান যেন তারা পেতে পারে, সে ব্যবস্থাটি করা হয়। অর্থাৎ আন্তর্জাতিক সমাজকর্ম যারা বহির্বিশ্বের বিভিন্ন এলাকা থেকে অন্যত্র স্থানান্তর হয়েছে, তাদেরকে সেখানে অ্যাডজাস্টমেন্ট, সামঞ্জস্য বিধান করতে সহায়তা করে থাকে। এটি অত্যন্ত একটি মানবিক সমস্যা। এই মানবিক সমস্যাটির সাথে আন্তর্জাতিক সমাজকর্মের অত্যন্ত একটি সুসম্পর্ক রয়েছে। এরপর দেখি আমরা প্রগতিশীল সমাজকর্ম। আমরা জানি সমাজ এগিয়ে যাচ্ছে, মানুষের শিক্ষা, জ্ঞান, দক্ষতা উন্নত হচ্ছে। এই উন্নয়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় মানুষের প্রয়োজন, মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, নিত্য নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে, মানুষের বিলাসিতা বৃদ্ধি পাচ্ছে, মানুষের দীর্ঘায়ু লাভ করার জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন হচ্ছে, সুষম খাবারের প্রয়োজন হচ্ছে। মানবাধিকারের প্রশ্ন বর্তমান আলোচ্য বিষয়। ন্যায় বিচারের প্রশ্ন যেমন রয়েছে, মানবাধিকারের প্রশ্ন রয়েছে, নাগরিকের অধিকারের প্রশ্ন রয়েছে, সামাজিক নীতি প্রণয়নের বিষয় রয়েছে, আন্দোলনের বিষয় রয়েছে, সামাজিক আন্দোলন। এ সকল ক্ষেত্রে প্রগতিশীল সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কেননা আন্দোলন মানেই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন বা সামাজিক আন্দোলন, ন্যায় সিদ্ধ আন্দোলন, নীতিগতভাবে আন্দোলন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন। এই প্রক্রিয়াটিতে সমাজকর্মীরা প্রগতিশীল সমাজকর্মের মাধ্যমে সহায়তা করে থাকে। অতঃপর আমরা লক্ষ্য করি যে ব্যবস্থাপনা
সমাজকর্ম নামে সমাজকর্মের একটি শাখা রয়েছে, গড়ে উঠেছে। এটিকে বলা হয় প্রশাসনিক ও ব্যবস্থাপনা সমাজকর্ম। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ থেকে শুরু করে ওই প্রতিষ্ঠানের যারা নিয়োগকর্তা তারা পরিকল্পনা প্রণয়ন করেন, বাজেট প্রণয়ন করেন, কর্মী নিয়োগ প্রদান করেন, তাদের কর্ম ডিস্ট্রিবিউশন বা শ্রম বিভাজন করেন। এই সকল প্রক্রিয়াগুলোতে স্বচ্ছতা, নিয়মতান্ত্রিকতা এবং কার্যকর যেন হয় সেটি নিশ্চিত করতে পারে এই ব্যবস্থাপনা সমাজকর্ম, যেটি একটি প্রতিষ্ঠানকে তার লক্ষ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকর্মের যে বিভিন্ন শাখাগুলো এখানে লক্ষ্য করলাম, এ প্রসঙ্গে আরও কিছু কথা বলে রাখতে হয়। সেটি হচ্ছে এই শাখাগুলোকে কোনো সময় 3টি ভাগে বিভক্ত করা হয়, কোনো সময় 2টি ভাগে বিভক্ত করা হয়। আবার একজন সমাজচিন্তাবিদ তারা নতুন নতুন তথ্য সৃষ্টি করেন, বলে থাকেন। অর্থাৎ সমাজকর্ম এটি হচ্ছে চলমান একটি বিষয়। সমাজকর্ম বিষয়টি পরিবর্তনশীল বিষয়। সমাজ যেমন পরিবর্তনশীল, সমাজের সমস্যাও পরিবর্তনশীল। আজকে যেটি আমাদের কাছে সমস্যা, অতীতে হয়তো সেটি আমাদের কাছে সমস্যা ছিল না। আজকে আমরা যেটি ভাবছি এটা কোনো সমস্যা নয়, আগামীতে আবার সেটি সমস্যা হতে পারে। এই নিত্য নতুন সমস্যার যে টানাপোড়েন, এই সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য সমাজকর্মই গড়ে উঠেছে। সুতরাং প্রয়োজনের সাথে সামঞ্জস্য রক্ষা করে, প্রয়োজনের দিকে লক্ষ্য করে সমাজকর্ম আরও নতুন নতুন শাখা গড়ে তুলতে পারে। শুধুমাত্র আমরা এটুকু বলতে পারি যে সমাজকর্ম এটি আধুনিক একটি বিষয়, এটি বৈজ্ঞানিক একটি বিষয়, সাহায্যকারী একটি বিষয়। মানুষের সমাজের পরিবর্তনের সাথে সাথে সমাজকর্ম তাল মিলিয়ে চলবে এবং নিজেকে সমৃদ্ধশালী করবে। সুতরাং সমাজকর্মের এই গতিশীলতার সাথে আমাদেরকে খাপ খাইয়ে চলতে হবে এবং পরিবর্তনশীল সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নেক্সট ক্লাসে আমরা চিকিৎসা সমাজকর্ম বিষয়ে বা সমাজকর্মের শাখাগুলোর যে শাখাগুলো আমাদের সিলেবাসভুক্ত, সেই শাখাগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ আসবে বলে আমি মনে করি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।